আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা। তো নিউটনীয় বলবিদ্যা থেকে আজকে আমরা আলোচনা করব হচ্ছে এমসিকিউর যে অংশটা। তো আমাদের এইখানে সাধারণত এমসিকিউ থেকে সাধারণত কিছু অঙ্ক আসে এবং কিছু জ্ঞানমূলক বা অনুধাবনমূলক বা প্রয়োগমূলক কিছু প্রশ্নগুলি এসে থাকে। তো আমরা যখন এখান থেকে আমরা পড়ছিলাম, যখন ব্যাংকিং গুণ পড়ছিলাম, জড়তার ভ্রমক পড়ছিলাম, কৌণিক ভরবেগ পড়ছি, কৌণিক ত্বরণ পড়ছি, এই যে অংশগুলি, এরপর কেন্দ্রমুখী বল, টর্ক, জড়তার ভ্রমক, চক্রবর্তীর ব্যাসার্ধ, এই অংশগুলি থেকে কিন্তু পরীক্ষা অঙ্কগুলি বেশি এসে থাকে। তো চলো আমরা এখন বিভিন্ন টপিকস ভিত্তিক আমরা এই অধ্যায়ের যে এমসিকিউগুলি আসে এগুলি নিয়ে আমরা আলোচনা করি। শুরুতে আমরা আলোচনা করবো হচ্ছে কি আমাদের জড়তার ভ্রমকের কিছু সমীকরণ আছে যেগুলি থেকে সাধারণত প্রয়োগমূলকের যে অঙ্কগুলি আছে ওই অঙ্কগুলি আসে বা অনুধাবন টাইপের প্রশ্নগুলি আসে। যেমন মনে করো জড়তার ভ্রমকের সংজ্ঞা বা ক নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে না, আজকে আলোচনা করা হবে শুধু এমসিকিউর উপর বা সৃজনশীল নিয়েও আলোচনা করা হবে না। যেমন দেখো আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে এটা যদি একটা দণ্ড হয়, এটা হলো এ বি দণ্ড, এই এ বি একটা দণ্ড আর এটা হলো একটা অক্ষ, এই যে এক্স ওয়াই অক্ষ, এই দণ্ডটা এই অক্ষটার অর্থাৎ এই অক্ষটা এই দণ্ডের মধ্যবিন্দুতে আছে, মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী এবং এই অক্ষটা এভাবে ঘুরতে পারে, এটা একটা অবস্থা। আবার এটা যদি একটা দণ্ড হয়, এটা যদি একটা অক্ষ হয়, এটা এইভাবে আছে, এইভাবে ঘুরতে পারে। তাহলে দেখো অবস্থা কিন্তু দুইটা, একটা হচ্ছে এক প্রান্ত দিয়ে অর্থাৎ অক্ষটা দণ্ডের এক প্রান্ত দিয়ে লম্বভাবে গমন করছে, আর এই ক্ষেত্রে অক্ষটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমন করছে। খেয়াল করো আমাদের এখানে এ বি হলো দণ্ড, এ বি হলো দণ্ড, এক্স ওয়াই হলো অক্ষ, তার মানে বিষয়টা হলো এরকম, এই যে অক্ষ আর দণ্ড বিষয়টা হচ্ছে এরকম। সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য হলো এল, ভর হচ্ছে এম। তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রমক হলো I = mL²/12। এম মানে হলো এখানে দণ্ডের ভর, এল মানে হলো এখানে দণ্ডের দৈর্ঘ্য। এটাকে অনেক সময় আমাদের এইভাবে দেওয়া থাকে, যেমন এই জায়গাটা দেওয়া থাকে 1.5 মিটার, এই জায়গাটা দেওয়া থাকে 1.5 মিটার। তার মানে এখানে এই অংশটা হলো L/2, এই অংশটা হলো L/2। তার মানে সম্পূর্ণ L হচ্ছে কত? সম্পূর্ণ L হচ্ছে আমাদের এখানে 3 মিটার। তাহলে আমাদের এইখানে এটা হলো L/2, এটা হলো L/2। তাহলে জড়তার ভ্রমকটা কি দাঁড়ালো? I = mL²/12। মানে কি এই অক্ষটা দণ্ডের কোন বিন্দু দিয়ে গমনকারী? মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক। তাহলে এটা হলো চক্রবর্তীর ব্যাসার্ধ, চক্রবর্তীর ব্যাসার্ধ K = হলো L/√12। চক্রবর্তীর ব্যাসার্ধ K = L/√12। এটার ক্ষেত্রে কি হয়? এ যদি অক্ষ হয়, এ যদি দণ্ড হয়, এটা হবে এইভাবে, এই যে এইভাবে ঘুরতেছে, অর্থাৎ অক্ষটা দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী, অক্ষ দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক I = mL²/3। যথারীতি m হলো দণ্ডের ভর, l হলো দণ্ডের দৈর্ঘ্য, চক্রবর্তীর ব্যাসার্ধ K = L/√3। আবার এটা যদি একটা বৃত্ত বিবেচনা করি, যেমন আমাদের এটা যদি একটা বৃত্ত বিবেচনা করি, এটা হলো অক্ষ, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে এটা এইভাবে ঘুরতেছে, তখন I = ½ mR²। এই m হলো এই বৃত্তাকার যে তার আছে বা কুণ্ডলী আছে, ওই কুণ্ডলীর ভর, আর r হলো ব্যাসার্ধ, যেমন এই অংশটা হলো তার r ব্যাসার্ধ। তাহলে I = ½ mR²। এটা হলো জড়তার ভ্রমক, এ হলো চক্রবর্তীর ব্যাসার্ধ, চক্রবর্তীর ব্যাসার্ধ হলো r/√2, r হলো ব্যাসার্ধ √2। আচ্ছা, এখন আবার এটা আসে সিলিন্ডারের ক্ষেত্রে। তো সিলিন্ডারের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে যে সূত্র হয়, সিলিন্ডারের ক্ষেত্রে একই সূত্র হয়। এই যে সূত্রগুলি আছে, এই সূত্রগুলি দিয়ে সাধারণত অঙ্ক আসে, যেমন এই ক্ষেত্রে জড়তার ভ্রমক কত, চক্রবর্তীর ব্যাসার্ধ কত, কোন ক্ষেত্রে ঘুরানো সহজ হবে। সাধারণত যেই ক্ষেত্রে জড়তার ভ্রমক বেশি হবে ওই ক্ষেত্রেই ঘুরানো সহজ হবে। তো এই টাইপের প্রশ্নগুলি আসে, বা এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে জড়তার ভ্রমক দ্বয়ের অনুপাত বের করো বা তুলনা বের করো। সাধারণত এমসিকিউগুলি সাধারণত এখান থেকে এইভাবে আসে। আচ্ছা, এরপরে আসো এরপরে হলো জড়তার ভ্রমক সম্পর্কিত, এটা হলো লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য পরীক্ষায় প্রশ্ন আসে, নিম্নের কোন উপপাদ্যটি লম্ব অক্ষ উপপাদ্য, নিম্নের কোন উপপাদ্যটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে এই যে IZ = IX + IY, এটা হলো লম্ব অক্ষ উপপাদ্য, আর I = IG + MH², এটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। এগুলি সাধারণত এমসিকিউতে আসে যে নিচের কোনটি লম্ব অক্ষ উপপাদ্য, কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। আচ্ছা, এরপরে আসো, এরপরে এই অংশটা হলো জড়তার ভ্রমকের সাথে, জড়তার ভ্রমকের যে সমীকরণ আছে সেটা। জড়তার ভ্রমক I = mR²। এখানে m হলো প্রত্যেকটা কণার ভর,
আর হলো ওই অক্ষ হতে ওই কোণার দূরত্ব। যেমন আমি যদি একটু চিত্রটা আঁকি বোঝার জন্য, এই একটা বস্তু, এই একটা অক্ষ, এক্স ওয়াই একটা অক্ষ, এখানে 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 বিভিন্ন কণা আছে, এই যে বিভিন্ন কণাগুলি এখানে আছে, বিভিন্ন দূরত্বে আছে। তাহলে এটা হলো, এটা m1, এটা m2, এটা হবে m3, এটা হবে m4। তাহলে এটা হবে r1, r2, r3, r4। তাহলে এই বস্তুটা যদি এই xy অক্ষকে কেন্দ্র করে ঘুরে, আমরা জানি একটা বস্তু অসংখ্য বস্তু কণার সমন্বয়ে গঠিত। তো এখানে আমি 4টা বস্তু কণা নিয়ে নিছি, m1, m2, m3, m4। অক্ষ হতে এই কণাগুলোর দূরত্ব যথাক্রমে r1, r2, r3, r4। তো এই যে অংশটা থেকে আমরা আমাদের মূলত বিষয়টা এরকম আসে যে I equal summation of I equal 1 to n mi/r স্কয়ার। এই হলো জড়তার ভ্রামকের যে সমীকরণটা আছে। তো এটাকে আমরা এইভাবে লিখি I equal mr স্কয়ার। জড়তার ভ্রামক সাধারণত বস্তুটার ভর দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে বা দূরত্ব দেওয়া থাকে, তখন আমরা এখান থেকে জড়তার ভ্রামক বের করতে পারি। আবার এই সমীকরণ থেকে কিন্তু আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারি। খেয়াল করো, এখানে কে বিন্দু হলো চক্রগতির ব্যাসার্ধ, তার মানে কে ইকুয়াল √i/m। এই এখান থেকে কিন্তু আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারি। এই m কিন্তু সমগ্র বস্তুর ভর, i হলো জড়তার ভ্রামক, তাহলে এখান থেকে আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারি। আবার অনেক সময় আমাদেরকে বস্তুর ভর দেওয়া থাকে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকে, জড়তার ভ্রামক বের করতে বলে। তো আমরা জড়তার ভ্রামক কিন্তু মূলত এই সমীকরণ দিয়ে করতে পারবো, আবার এই সমীকরণ দিয়ে আমরা জড়তার ভ্রামকটা বের করতে পারবো। অবজেক্টিভের মধ্যে তোমাদের মিনিমাম 8 থেকে 10টা অঙ্ক থাকবে। এই অঙ্কগুলি তোমাদের এই খুঁটিনাটি যে সমীকরণগুলি যত জানা থাকবে, অবজেক্টিভ তোমাদের তত ভালো হবে। আচ্ছা, এখন আসো, আবার আছে জড়তার ভ্রামক এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। জড়তার ভ্রামক এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, এটা নিয়ে কিন্তু তোমাদের বইয়ে ছোটখাটো একটা প্রতিপাদন আছে। অর্থাৎ গতিশক্তি E equal half of I omega square। গতিশক্তি E equal half of I omega square। এখানে I হলো জড়তার ভ্রামক, ওমেগা হলো কৌণিক বেগ। I হলো জড়তার ভ্রামক, ওমেগা হলো কৌণিক বেগ। এই সমীকরণে যদি ওমেগার মান যদি 1 হয়, এই সমীকরণে ওমেগার মান যদি 1 হয়, E equal হয় half of I, তার মানে I equal হয় 2E। অর্থাৎ আমরা লিখতে পারি জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে গতিশক্তির দ্বিগুণ। এগুলি সাধারণত অবজেক্টিভ আকারে আসে। আবার অনেক সময় তোমাকে কৌণিক বেগ দিয়ে দিবে, কৌণিক বেগ দিয়ে বলবে যে গতিশক্তি বের করো, তখন আমরা এই সমীকরণ থেকে বের করতে পারি। আবার অনেক সময় তোমাকে গতিশক্তি দিয়ে দিবে, বলবে যে জড়তার ভ্রামক বের করো, তখনও তুমি এই সমীকরণ থেকে বের করতে পারো। এরপরে ওমেগা, যেমন ওমেগার এই সমীকরণ আমরা গতিবিদ্যার এমসিকিউর মধ্যে বলছিলাম, ওমেগা ইকুয়াল 2π/t। আবার ওমেগা ইকুয়াল হয় 2πn/t। আবার কম্পাঙ্ক f ইকুয়াল হয় 1/t। এই সমীকরণগুলি আমাদের কাজে আসে। কোন সময় কাজে আসে? তোমাদেরকে যখন বলে যে ঘড়ির কাঁটার কৌণিক বেগ কত, মিনিটের কাঁটার, ঘন্টার কাঁটার, সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত, এই কৌণিক বেগ নির্ণয়ের সময় আমরা এটা বের করতে পারি। ওমেগা ইকুয়াল 2π/t। আমরা যখন সেকেন্ডের কাঁটার জন্য কৌণিক বেগ বের করব, সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে t এর মান হবে 60 সেকেন্ড, আর মিনিটের কাঁটার ক্ষেত্রে t এর মান হবে 60 মিনিট, আর ঘন্টার কাঁটার ক্ষেত্রে t এর মান হবে 12 ঘন্টা। এই ঘন্টাকে মিনিটে সেকেন্ডে নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা হলো তখন যখন বলবে যে একটি পাখা মিনিটে 1200 বার ঘুরে, মিনিটে 1300 বার ঘুরে, একটি বস্তু মিনিটে 1200 বার ঘুরে, তখন কৌণিক বেগ বের করতে হলে এই টি হলো সময়, স্মল টি হলো সময়, আর এই ক্যাপিটাল টি হলো পর্যায়কাল, এই n হলো ঘূর্ণন সংখ্যা। মিনিটে 1200 বার ঘুরে, তাহলে n এর মান 1200, t এর মান 1 মিনিট মানে 60 সেকেন্ড। এটা হলো কম্পাঙ্ক, অর্থাৎ f ইকুয়াল 1/t। তোমাকে বললো যে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কম্পাঙ্ক কত, ঘন্টার কাঁটার কম্পাঙ্ক কত, বা মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত, তাহলে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল বা ঘন্টার কাঁটার পর্যায়কাল বা মিনিটের কাঁটার পর্যায়কাল এখানে বসাই দিতে পারলে তুমি এখান থেকে কম্পাঙ্কটা বের করতে পারবা। এই সমীকরণগুলি আমাদের তখন কাজে আসবে। আবার এইখানে, আচ্ছা, এরপরে খেয়াল করো আমাদের এখানে আরো কিছু সমীকরণ লেখা আছে, যেমন জড়তার ভ্রামকের দেখো একক মাত্রার সমীকরণ। সাধারণত আমাদের পরীক্ষার যে প্রশ্নগুলি, ওই প্রশ্নগুলি থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে একক মাত্রার সমীকরণ এই অংশটা থেকে মিনিমাম 2 বা 3 নাম্বার তোমাদের পরীক্ষায় থাকবে, একক এবং মাত্রার সমীকরণ। দেখো, তাহলে জড়তার ভ্রামকের একক হলো কেজি মিটার স্কয়ার, মাত্রার সমীকরণ হলো ml স্কয়ার। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। চক্রগতির ব্যাসার্ধ আমাদের একক হবে মিটার, আর মাত্রার সমীকরণ তো L। এরপরে কৌণিক ভরবেগ একক হলো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, মাত্রার সমীকরণ হলো ml স্কয়ার t ইনভার্স 1। টর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা মাত্রার সমীকরণ এবং একক, এটা অনেকবার পরীক্ষায় আসছে। টর্ক একক হলো নিউটন মিটার, মাত্রার সমীকরণ হলো ml স্কয়ার t ইনভার্স 2।
তো এখানে আমি অল্প কয়েকটা লিখছি, তোমাদের বইতে যত রকমের একক থাকবে, মাত্রা সমীকরণ থাকবে, এগুলি কখনোই বাদ দিবে না। পুরো 10টা অধ্যায়ের যতগুলি একক মাত্রার সমীকরণ আছে অবশ্যই সবগুলি শিখবা, কারণ এখান থেকে মিনিমাম 2 থেকে 3 নাম্বার থাকবে তোমাদের পরীক্ষায় 25 নাম্বারের মধ্যে। এরপরে আসো কিছু খুঁটিনাটি কিছু সম্পর্ক, যেমন এটা হলো টাউ, টাউ ইকুয়াল হলো আই আলফা টর্ক। এটা হলো টর্কের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক, টর্কের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক, টাউ ইকুয়াল আই আলফা। খুঁটিনাটি যে অঙ্কগুলি আছে, গাণিতিক সমস্যাগুলি, এই অংশগুলি থেকে পরীক্ষার প্রশ্নগুলি আসবে। যেমন টাউ ইকুয়াল আই আলফা, আই হলো জড়তার ভ্রামক, আলফা হলো কৌণিক ত্বরণ, আই মানে আবার এম আর স্কয়ার, আই মানে হোক আবার এম আর স্কয়ার আলফা। খেয়াল করো, আবার দেখো আমরা জানি আলফা ইকুয়াল ডি ডিটি অফ ওমেগা, অবজেক্টিভ আকারে আসতে পারে নিচের কোন সমীকরণটি সঠিক বা নিচের কোন সমীকরণটি সঠিক নয়। আমরা জানি সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনকে বলা হয় কৌণিক ত্বরণ, আলফা মানে কৌণিক ত্বরণ, তার মানে আলফার জায়গায় আমরা লিখতে পারি ডি ডিটি অফ ওমেগা, আবার আই এর জায়গায় লিখতে পারি এম আর স্কয়ার আলফা। এটা দিয়ে আমরা অঙ্ক আসতে করতে পারবো। এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্নগুলি আসে, সাধারণত এই টাইপের প্রশ্নগুলি আসে। এটা হলো কৌণিক ভরবেগ, L ইকুয়াল আই ওমেগা, কৌণিক ভরবেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক, L হলো কৌণিক ভরবেগ, ওমেগা হলো কৌণিক বেগ, তাহলে I মানে হলো m r স্কয়ার। আবার দেখো ওমেগার জায়গায় আমরা কত লিখতে পারি, d dt অফ থিটা, অর্থাৎ সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনকে বলা হয় কৌণিক বেগ। আমরা এখান থেকে ক এর জন্য সঙ্গ দিতে পারি। আচ্ছা, এটা হলো কেন্দ্রমুখী বল, F ইকুয়াল mv স্কয়ার বাই r, কেন্দ্রমুখী বল। তো আমরা জানি v মানে কত r ওমেগা, স্কয়ার হলে আর r আর কাটাকাটি গেলে থাকতেছে m ওমেগা স্কয়ার r, কেন্দ্রমুখী বলের সমীকরণ। এরপরে আসো কেন্দ্রমুখী ত্বরণ, a ইকুয়াল v স্কয়ার বাই r, তো v মানে হলো r ওমেগা, তার মানে স্কয়ার হলে r আর কাটা গেলে ওমেগা স্কয়ার r। আচ্ছা, এরপরে আসো তোমরা এক জায়গায় পরীক্ষার হলে বেশি বেশি ভুল করো, সেটা হলো এই অংশটা, টর্ক আর কেন্দ্রমুখী বল। দেখো এই যে L, এটা না, অর্থাৎ এই দুটো সমীকরণের মধ্যে তোমরা প্রায় সময় ভুল করো। এটা হলো L ইকুয়াল m r স্কয়ার ওমেগা আর F ইকুয়াল হলো m ওমেগা স্কয়ার r। এই স্কয়ারটা কি ওমেগার উপর না r এর উপর, এটা নিয়ে তোমরা অনেক সময় পরীক্ষার হলে ভুল করে ফেলো। তো আমি যেটা বলবো যে তোমরা এগুলি মনে রাখার দরকার নাই, তোমরা L ইকুয়াল i ওমেগা মনে রাখবা, তাহলে i ইকুয়াল m r স্কয়ার আর এটা মনে রাখবা, তখন এই সমীকরণটা চলে আসবে। আচ্ছা, তারপরে আসো টর্ক, টর্কের সমীকরণ আমরা জানি এটা একটা ভেক্টর রাশি, টাউ ইকুয়াল r ক্রস f, এটা দিয়ে ছিল আসে, আবার এটা দিয়ে আমাদের অবজেক্টিভও আসে, তো যেহেতু ক্রস গুণন এই কারণে sin থিটা আর f sin থিটা। এরপরে যেটা আছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ L, L ইকুয়াল r ক্রস p, এটাও একটা ভেক্টর রাশি, তার মানে আমরা লিখতে পারি যে rp sin থিটা। তো সাধারণত এই সমীকরণগুলি দিয়ে আমাদের পরীক্ষায় এখান থেকে এমসিকিউ গুলি বেশি বেশি এসে থাকে। তো আমরা যদি এই সমীকরণগুলি যদি মাথায় রাখতে পারি, তাহলে আমরা এখান থেকে এমসিকিউ গুলি আসলে, অর্থাৎ গাণিতিক সমস্যাগুলি আসলে আমরা এখান থেকে দিতে পারবো। ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব হচ্ছে এখানে আরো কিছু এমসিকিউ নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন আমরা একেবারে কমন একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে নিচের কোন বলটি দুর্বল বল, অর্থাৎ মৌলিক বল হলো এখানে চারটা আমরা জানি, যে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎচুম্বকীয় বল, মহাকর্ষ বল। তো পরীক্ষায় একেবারেই কমন প্রশ্ন হলো যে নিচের কোন বলটি দুর্বল বল। তো আমরা একেবারে কোনো কিছু না চিন্তা করে বলে দিই যে দুর্বল নিউক্লিয় বলটি হচ্ছে দুর্বল বল, একেবারেই ভুল উত্তর। এটা হবে আমাদের মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। যেমন আমি যদি বলি যে প্রথমে হলো সবল নিউক্লিয় বল, এরপরে হলো তাড়িৎচুম্বকীয় বল, তাড়িৎচুম্বকীয় বল, তাড়িৎচুম্বকীয় বল, এরপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এরপরে হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। খেয়াল করো তোমরা, তোমাদের এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে, নিচের কোন বলটি সর্বাপেক্ষা দুর্বল, উত্তরটা হবে মহাকর্ষ বল। কিন্তু আমরা বলে দিই যে দুর্বল নিউক্লিয় বলটাই দুর্বল। না, দেখো ক্রমটা দেখো, সবচেয়ে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে সবল হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তারপরে হচ্ছে সবল অর্থাৎ শক্তিশালী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। তোমরা যদি এই ক্রমটা মাথায় রাখো তাহলে কিন্তু এখান থেকে আর ভুল করবে না। এরপরে আসো, যেমন এটা একটা অবজেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এটা অনেকবার পরীক্ষা আসছে যে মহাকর্ষ বল, তাড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলের উদ্ভবের কারণ, মানে কোন কণার কারণে তারা উদ্ভব হয়। যেমন মহাকর্ষ বলের জন্য হচ্ছে গ্রেভিটন, তড়িৎচুম্বকীয় বলের জন্য হচ্ছে ফোটন, সবল নিউক্লিয় বলের জন্য হচ্ছে মেসন,
এবং দুর্বল নিউক্লিয় বলের জন্য হচ্ছে বোসন। এই কণাগুলির কারণে মহাকর্ষ বল, তাড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয়। আচ্ছা, এরপরে আসো পাল্লা যদি আমরা বলি, যেমন মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে আমাদের এখানে অসীম, তাড়িৎচুম্বকীয় বলের পাল্লা অসীম, সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻16 মিটার। তো এখান থেকে অবজেক্টিভ এসে থাকে নিচের কোন বলটি দুর্বল, নিচের কোন বলটির উদ্ভবের কারণে, অর্থাৎ এই কোন কণাটির উদ্ভবের কারণে এই বলের সৃষ্টি হয়, এই টাইপের প্রশ্নগুলি আমাদের এখান থেকে পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, এরপরে আবার আসো আমাদের এখানে আরও কিছু অবজেক্টিভ আছে, যেমন মনে করো পরীক্ষা এইভাবে আসতে পারে 1 ডাইন ইকুয়াল হলো 1 গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইগুলি পরীক্ষায় আমাদের অবজেক্টিভের জন্য আসতে পারে। আবার 1 গ্রাম ওয়েট ইকুয়াল হচ্ছে আমাদের 1 গ্রাম ইন্টু 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলি আমাদের পরীক্ষায় আসতে পারে। আবার এইভাবে আসে যে 1 কেজি ওয়েট ইকুয়াল হলো 1 কেজি ইন্টু গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। আমাদের পরীক্ষায় প্রশ্নগুলি এইভাবে আসতে পারে অবজেক্টিভের জন্য। আচ্ছা, এরপরে হলো জড়তার ভ্রামক বস্তুর ভরের বণ্টনের প্রকৃতির উপর, বস্তুর আকৃতির উপর, মেরু অক্ষের সাপেক্ষে, যে অক্ষের সাপেক্ষে ঘুরছে তার দূরত্বের উপর, এই অবস্থানের উপর জড়তার ভ্রামকটা নির্ভর করতেছে। আর জড়তার ভ্রামকের যে সূত্র আছে দুইটা উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা তোমাদেরকে কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আসো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। এটা গতিবিদ্যার সময় বলছিলাম, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কেন শূন্য হয়, কারণ এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়। আবার কোনো একটা বস্তু ঘুরতে ঘুরতে যখন ওই বিন্দু থেকে ঘুরে আবার ওই বিন্দুতে আসে তখন তার সরণ শূন্য হয়। এই দুটা কারণে কেন্দ্রমুখী বলের কৃত কাজ হয় শূন্য। এরপরে আসো ব্যাংকিং কোণ। যেমন ব্যাংকিং কোণের ক্ষেত্রে সূত্র কি? ব্যাংকিং কোণের ক্ষেত্রে সূত্র হলো tan থিটা ইকুয়াল হলো v²/rg, আবার হলো sin থিটা ইকুয়াল h/d। সাধারণত ব্যাংকিং কোণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সমীকরণটা দিয়ে বের করব, অর্থাৎ একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার, 70 কিলোমিটার/আওয়ার, 100 কিলোমিটার/আওয়ার বিভিন্ন বেগে যেতে পারে। গাড়ির বেগের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ নির্ণয় করতে আমরা সূত্র ব্যবহার করব এটা। আবার বলতেছি, গাড়ির বেগের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ নির্ণয় করতে সূত্র ব্যবহার করব এটা। রাস্তার ব্যাংকিং কোণ, প্রকৃত ব্যাংকিং কোণ, এই জাতীয় কথা বললে সূত্র হবে এইটা, অর্থাৎ থিটা হলো এখানে ব্যাংকিং কোণ। যেমন আমি যদি চিত্র আঁকি, এটা একটা রাস্তা, এই যে রাস্তা, এটা হলো h, এটা হলো প্রশস্ততা d, এটা হলো উচ্চতা, এটা হলো থিটা। এই হলো থিটা ব্যাংকিং কোণ, অর্থাৎ রাস্তার দুই প্রান্তের উচ্চতার পার্থক্য হলো h, রাস্তার প্রশস্ততা হলো d, থিটা হলো ব্যাংকিং কোণ। h d এগুলি যদি থাকে প্রকৃত ব্যাংকিং কোণ। রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করতে সূত্র হবে sin থিটা ইকুয়াল h/d। গাড়ি যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে, 60 কিলোমিটারের জন্য যেরকম ব্যাংকিং কোণ হবে 100 কিলোমিটারের জন্য তার থেকে বেশি ব্যাংকিং কোণ হবে। দেখো tan থিটার সাথে v এখানে সমানুপাতে আছে, বেগ যত বাড়বে ব্যাংকিং কোণ তত বাড়বে। এই আর হলো বাঁকের ব্যাসার্ধ, রাস্তাটা যেই বাঁকের অংশ, যেমন রাস্তার আমরা ধরে নিলাম এই হচ্ছে একটা রাস্তা, তাহলে এই রাস্তাটা কিন্তু একটা গোলকের অংশ, এই যে রাস্তাটা কিন্তু একটা গোলকের অংশ, তাহলে এখানে একটা কি আছে, ব্যাসার্ধ আছে, এই যে এখানে একটা ব্যাসার্ধ আছে। তার মানে দেখা গেল কি, ব্যাসার্ধ যত বেশি হবে ব্যাংকিং কোণ তত কম হবে, আবার অভিকর্ষ ত্বরণ যত বেশি হবে ব্যাংকিং কোণ তত কম হবে। তার মানে ব্যাংকিং কোণের মান এখানে গাড়ির বেগের উপর নির্ভর করতেছে, রাস্তার প্রশস্ততার উপর নির্ভর করতেছে, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করতেছে। তাহলে আবারও বলতেছি, এটা প্রয়োজনীয় ব্যাংকিং কোণ নির্ণয় করতে এই সূত্র, রাস্তার ব্যাংকিং কোণ, প্রকৃত ব্যাংকিং কোণ নির্ণয় করতে হবে আমাদের এই সূত্র। আচ্ছা, তো এখানে কি বললো, ব্যাংকিং কোণ, গাড়ির বেগ, রাস্তার বাঁকের ব্যাসার্ধ, অভিকর্ষ ত্বরণ, রাস্তার প্রশস্ততা, রাস্তার দুই প্রান্তের উচ্চতার পার্থক্য, এই রাশিগুলির উপর নির্ভর করে থাকে। আচ্ছা, এরপরে হলো সংঘর্ষ। সংঘর্ষ বিষয়টা কি? সংঘর্ষ বিষয়টা হলো সাধারণত আমরা জানি যে খুব অল্প সময়ের জন্য যে বড় মানের বল প্রয়োগ করা হয় সেই বিষয়টাকে বলা হয় সংঘর্ষ। এই সংঘর্ষের আরেকটা নাম হলো ঘাতবল। সংঘর্ষের আরেকটা নাম হলো ঘাতবল, যাহা সংঘর্ষ তাহাই হলো ঘাতবল। এই সংঘর্ষটা কিন্তু দুই প্রকার, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। সাধারণত যে সংঘর্ষের পূর্বের এবং পরের সংঘর্ষের ফলে সংঘর্ষের পূর্বের এবং পরের মোট গতিশক্তি এবং মোট ভরবেগ সমান থাকে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে সংঘর্ষের ফলে সংঘর্ষের পূর্বের এবং পরের মোট ভরবেগ সমান থাকে কিন্তু মোট গতিশক্তি সমান থাকে না সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে আমরা এক কথায় বলতে পারি স্থিতিস্থাপক সংঘর্ষে কি
মোট ভরবেগ এবং গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধু ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু মোট গতিশক্তি সংরক্ষিত থাকে না। আচ্ছা, এরপরে আসো, এখন প্রশ্ন হলো যে রাস্তার ব্যাংকিং করা হয়, হ্যাঁ পরীক্ষা প্রশ্ন আসলো যে অবজেক্টিভের জন্য আসলো যে রাস্তা যে ব্যাংকিং করা হয় অর্থাৎ দুইটা প্রান্তের মধ্যে উচ্চতার পার্থক্য কেন করা হয়। উচ্চতার পার্থক্যটা করা হয় মূলত কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। এই যে রাস্তাটা যে ঢাল করা হয় অর্থাৎ ভিতরের পার্শ্বটা নিচের দিকে, বাইরের পার্শ্বটা উপরের দিকে, তাই দুইটা প্রান্তের মধ্যে একটা কোণ সৃষ্টি হয়। এই কোণটা সৃষ্টি করা হয় অর্থাৎ ব্যাংকিং কোণ সৃষ্টি করা হয়। কেন ব্যাংকিং কোণ সৃষ্টি করা হয়? সাধারণত প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। যদি এই ব্যাংকিং কোণটা সৃষ্টি না করতো তাহলে গাড়িটা ওই বিদ্যুৎ অঙ্কিত স্পর্শক বরাবর ছিটকে পড়ে যেত। আচ্ছা, এরপরে আসো, হ্যাঁ সেকেন্ডের কাটার কৌণিক বেগ। সেকেন্ডের কাটার কৌণিক বেগ মিনিটের কাটার কৌণিক বেগ থেকে বেশি, মিনিটের কাটার কৌণিক বেগ ঘন্টার কাটার কৌণিক বেগ থেকে বেশি। এগুলি যখন তোমরা অঙ্ক করবা তখন বুঝতে পারবা কৌণিক বেগ ওমেগার সেকেন্ডের কাটারটা বেশি হবে, এইখানে কার থেকে মিনিটের কাটার কৌণিক বেগ থেকে বেশি হবে, আবার ওমেগার মান ঘন্টার কাটার কৌণিক বেগ থেকে বেশি হবে। এগুলি সাধারণত অবজেক্টিভের জন্য আসতে পারে। আচ্ছা, এরপরে টর্ক। টর্ক মানে কি? টর্ক মানে হলো ঘূর্ণন বল। টর্ক মানে হলো ঘূর্ণন বল। ঘূর্ণন বল, টর্ক মানে হলো ঘূর্ণন বল। এটা একটা ভেক্টর রাশি। আমরা জানি যে এখানে কি টাউ ইকুয়াল হলো আই আলফা। আই মানে হলো এম আর স্কয়ার আলফা। খেয়াল করো, এটা দিয়ে কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে সমকোণিক বেগে ঘূর্ণনরত, সমকোণিক বেগে ঘূর্ণনরত কোনো বস্তুর ঘূর্ণন ব্যাসার্ধ দ্বিগুণ হলে টর্ক 4 গুণ হয়। দেখো, ঘূর্ণন ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা যদি দ্বিগুণ হয় টর্ক কয় গুণ হবে? টর্ক হবে 4 গুণ। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে কি এম আর আলফা যদি ধ্রুব থাকে আমরা বলতে পারি টাউ সমানুপাতিক আর স্কয়ার। অর্থাৎ ঘূর্ণন ব্যাসার্ধ দ্বিগুণ হলে টর্ক হবে 4 গুণ, ঘূর্ণন ব্যাসার্ধ 3 গুণ হলে টর্ক হবে 9 গুণ। এরপরে আসো, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। এগুলি আমরা গতিবিদ্যার অধ্যায়ে আলোচনা করছি যে রৈখিক বেগ আর কৌণিক বেগ এর মধ্যবর্তী কোণটা হলো 90 ডিগ্রি আর ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। যেমন এদিকে যদি ক্রিয়া হয় এদিকে হবে প্রতিক্রিয়া, এটা যদি F1 হয় এটা হবে F2, মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। আবার রৈখিক বেগ কৌণিক বেগ, যেমন মনে করো এই দিকে কৌণিক বেগ কাজ করতেছে, এই দিকে অঙ্কিত স্পর্শক বরাবর রৈখিক বেগ কাজ করতেছে, তাহলে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তার মানে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। আচ্ছা, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, আচ্ছা কেন্দ্রমুখী বল হলো F ইকুয়াল হলো m v স্কয়ার বাই r। তাহলে কেন্দ্রমুখী বল কয়টা বিষয়ের উপর নির্ভর করতেছে? বস্তুর ভরের উপর নির্ভর করতেছে, বেগের উপর নির্ভর করতেছে, আর ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে। ব্যাসার্ধের সাথে এটা ব্যস্তানুপাতে আছে, ভরের সাথে এবং বেগের সাথে এটার সাথে সমানুপাতে, আর বেগের সাথে বর্গের সমানুপাতে নির্ভর করে। আচ্ছা, আর একটা বলছিলাম যে খুব অল্প সময়ের জন্য যে বড় মানের বল প্রয়োগ করে তাকে বলা হয় সংঘর্ষ। সংঘর্ষের আরেক নাম হলো ঘাত বল। আরেকটা আছে বলের ঘাত। বলের ঘাত কি? বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। যে ইকুয়াল বল এবং বলের ক্রিয়াকাল, যে ইকুয়াল FT, যে ইকুয়াল FT, বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। এখান থেকে আবার আমরা গড় বল বের করতে পারি বা বল বের করতে পারি F ইকুয়াল J/T। এখানে যে হলো বলের ঘাত। আবার আমরা জানি যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। যে ইকুয়াল ডেল পি, ডেল পি মানে হলো PF মাইনাস PI, মানে হলো MVF মাইনাস MVI। এটা আবার 2 নম্বরের জন্য আমাদের আসে যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান ব্যাখ্যা করো। তাহলে বলের ঘাত এটা হলো যে ইকুয়াল ডেল পি, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, এখানে আমরা এটাকে বিশ্লেষণ করলাম, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। এখন কি বলছে? বল বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। বলের ঘাত বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের সমান, এর একক। আচ্ছা, বলের ঘাতের একক এবং মাত্রার সমীকরণ। তাহলে এটার একক হলো কেজি মিটার পার সেকেন্ড, আর মাত্রার সমীকরণ হলো ml ইনভার্স 1। এটা হলো বলের ঘাতের একক, এটা হলো বলের ঘাতের মাত্রার সমীকরণ। এরপরে আসো, আমাদের আবার অনেক সময় আসে যে থেমে যাওয়ার আগে পাখাটি কতবার ঘুরে ঘূর্ণন সংখ্যা বের করতে বলে। তো ঘূর্ণন সংখ্যা বের করার সূত্র n ইকুয়াল কত? θ/2π। n ইকুয়াল θ/2π। এখানে θ হলো কৌণিক সরণ। এই θ নির্ণয়ের সূত্র আবার এটা যে ওমেগা f প্লাস ওমেগা i/2 * t।
আমরা ছোটবেলায় পড়ছিলাম রৈখিক সরণ s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t। খেয়াল করো, এই হলো রৈখিক সরণ আর এটা হলো কৌণিক সরণ। যাহা u তাহা ওমেগা i, যাহা v তাহা হলো ওমেগা s বাই 2 ইনটু t। এখান থেকে আমরা কৌণিক সরণ বের করতে পারি। এই থিটার মান নিয়ে এখানে বসালে আমরা এখান থেকে ঘূর্ণন সংখ্যা বের করতে পারি। আচ্ছা, এরপর একটা হলো সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীত এবং এদের মধ্যাকার বল হলো আমাদের 180 ডিগ্রি। তো এখান থেকে আমাদের অভিন্ন তত্ত্বভিত্তিক যে প্রশ্নগুলি আসে এইভাবে আসে, যেমন F1 ইকুয়াল হলো মাইনাস এর F2, আবার আসে F1 ডট F2 ইকুয়াল হলো F1 F2। এগুলি সাধারণত আমাদের অভিন্ন তত্ত্বভিত্তিক প্রশ্নগুলির মধ্যে আসে। এরপরে হলো কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান। সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিশক্তি জড়তার ভ্রামকের সমানুপাতিক। ঘূর্ণন গতিশক্তিটা জড়তার ভ্রামকের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে E সমানুপাতিক I, অর্থাৎ সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিশক্তি বস্তুর জড়তার ভ্রামকের সমানুপাতিক, অর্থাৎ E সমানুপাতিক I। আবার এটা তো আমরা কিছুক্ষণ আগে মাত্র লিখছিলাম E ইকুয়াল হাফ অফ I ওমেগা স্কয়ার। কৌণিক গতিশক্তিটা বা ঘূর্ণন গতিশক্তিটা এখানে এটার সমীকরণ হলো এটা। ওমেগা যদি আমরা 1 লিখি আমরা কি লিখতে পারি? জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে গতিশক্তির দ্বিগুণ। আর এটা হচ্ছে কৌণিক গতিশক্তির সমীকরণ, E ইকুয়াল হাফ অফ I ওমেগা স্কয়ার। ওমেগা হলো এখানে কৌণিক বেগ। আচ্ছা, এরপরে আসো কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ। কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ আমরা জানি কেন্দ্রমুখী বলটা হলো F ইকুয়াল কত? mv স্কয়ার বাই r। এটার ভেক্টর রূপ আমরা যদি লিখি এভাবে লিখতে পারি, মাইনাস এর m ওমেগা ডট ওমেগা ইনটু হলো r। এটা হলো একটা কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ। আচ্ছা, এরপরে আসো ভরবেগের মাত্রা। ভরবেগের মাত্রা হলো কত? m l t ইনভার্স 1। একক হলো কি? একক হলো কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো ভরবেগের মাত্রা, এটা হলো ভরবেগের একক। কৌণিক ভরবেগ। আচ্ছা, এখন আসো কৌণিক ভরবেগের মাত্রা হলো m l স্কয়ার t ইনভার্স 1 আর একক হলো কৌণিক ভরবেগের মাত্রা হলো আমাদের m l স্কয়ার t ইনভার্স 1। এখন আমাদের এই টর্কের মাত্রা, টর্কের একক, এগুলি নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি। তাহলে আমরা এই যে অংশগুলি আছে, এই খুঁটিনাটি অংশগুলি এবং এই সূত্রগুলি যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারি বা যদি মাথায় রাখতে পারি, তাহলে এখান থেকে আমরা পরীক্ষায় আসলে এমসিকিউতে আসলে আমরা দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে কি, এই অধ্যায়ে কিন্তু আমাদের লেখচিত্র খুব কমই আসছে। এই অধ্যায় থেকে মূলত জ্ঞানমূলক প্রশ্নগুলি এবং গাণিতিক যে সমস্যার যে অংশগুলি আছে বা অনুধাবনমূলক যে প্রশ্নগুলি আছে, এগুলি কিন্তু বেশি আসছে। তো আমরা যদি এই অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলি আছে, এই গাণিতিক সমস্যাগুলির যে সূত্রগুলি আছে, এগুলি মাথায় রাখতে পারলে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নিউটনীয় বলবিদ্যার যে অংশটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এমসিকিউ যে অংশটা আছে, এই এমসিকিউ অংশ থেকে এখন আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হলো 2400 জুল গতিশক্তি বিশিষ্ট 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা মিনিটে 602 বার ঘুরে চাকাটির জড়তার ভ্রামক কত? তো আমাদের এখানে জড়তার ভ্রামক বের করতে বলছে। আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে E k ইকুয়াল হাফ অফ I ওমেগা স্কয়ার। তার মানে আমাদের এখান থেকে জড়তার ভ্রামক বের করতে বলছে। I ইকুয়াল হলো 2ek, বাই ওমেগা স্কয়ার। আচ্ছা, এখন ওমেগার মান কিন্তু আমাদের কাছে নাই। আমরা জানি হচ্ছে ওমেগা ইকুয়াল 2 পাই n বাই t। খেয়াল করো,
আমাদেরকে বলছে 2400 জুল গতিশক্তি বিশিষ্ট, তার মানে গতিশক্তির মান দেওয়া আছে। একটি চাকা মিনিটে 602 বার ঘুরে, তার মানে n এর মান দেওয়া আছে মিনিটে মানে হলো 60 সেকেন্ড। সকল রাশির মান দেওয়া আছে, আমরা এখান থেকে i এর মান বের করতে পারবো। তাহলে 2 * 2400 বাই হলো 2 * 3.1416 * 602 ডিভাইডেড বাই 60 হোল স্কয়ার। তার মানে আমাদের এখান থেকে মান আসবে হচ্ছে 1.20 কেজি মিটার স্কয়ার। তাহলে এটা হলো আমাদের এখানে জড়তার ভ্রামকের মান। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নে কি বললো? দ্বিতীয় প্রশ্নে বললো এটা একটা বস্তু, এইটা একটা বস্তু, অর্থাৎ এই বস্তুর ভর m1 = 10 কেজি, আবার এই বস্তুর ভর m2 = 20 কেজি। এটার আদিবেগ u1 = 15 মিটার পার সেকেন্ড, এটার আদিবেগ u2 = 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইখানে দুইটা বস্তু পরস্পর মুখোমুখি। এই বস্তুর প্রথম বস্তুর ভর আদিবেগ, দ্বিতীয় বস্তুর ভর আদিবেগ দেওয়া আছে। বলা আছে যে সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত হবে। সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত হবে। তো এই অঙ্কটা খুবই সহজ, আমরা 9 10 পরে আসছি এই অঙ্ক। আমরা লিখতে পারি m1 u1 - m2 u2 = m1 + m2 ইনটু হলো v, এই মিলিত বেগ বের করতে বলছি। তার মানে v = m1 u1 - m2 u2 বাই হলো m1 + m2। তো আমরা লিখতে পারি m1 u1 মানে হলো 10 আর 15 150 মাইনাস m2 u2 20 আর 5 100। আচ্ছা, m1 + m2 তার মানে 20 আর 10 হলো 30। তাহলে বিষয়টা দাঁড়াবে কি? বিষয়টা দাঁড়াবে হচ্ছে এখানে v এর মান আসলো 1.67 মিটার পার সেকেন্ড, 1.67 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তার মিলিত বেগ। পরের প্রশ্নে বললো যে 1500 কেজি ভরের একটি গাড়ি 400 নিউটন ঘর্ষণ বল যুক্ত সোজা রাস্তায় 5 m/2 সমতরণে চলে। গাড়িটির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? তো এখানে আমরা জানি বল F = ma, যেহেতু ঘর্ষণ আছে তার মানে ফ্রিকশন ফোর্সটা যোগ করতে হবে। আচ্ছা, যেহেতু ঘর্ষণ আছে এই কারণে F কে যোগ হয়েছে, যদি ঘর্ষণ না থাকতো তাহলে এটা যোগ হতো না। তাহলে এখানে বস্তুর ভর কত? 1500। ত্বরণ হলো এখানে আমাদের 5, 1500 × 5, আর প্রযুক্ত ঘর্ষণ বল হচ্ছে এখানে 400। তাহলে মান হবে 7900 নিউটন, অর্থাৎ প্রযুক্ত বলের মান, অর্থাৎ গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বলের মান হচ্ছে 7900 নিউটন। ধন্যবাদ। পরের প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে যে এটা হলো একটা দণ্ড, এটা একটা অক্ষ, অর্থাৎ xy হলো অক্ষ, ab হলো দণ্ড। এটা হলো চিত্র ক। আবার আরেকটা দেওয়া আছে এখানে, এটা হলো দণ্ড, এটা হলো অক্ষ, অর্থাৎ xy হলো অক্ষ, ab হলো দণ্ড। এটা হলো চিত্র ক। আচ্ছা, বলা হলো যে এবি দণ্ডটি xy অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল। দণ্ডের মোট দৈর্ঘ্য 2 মিটার এবং মোট ভর 2 কেজি, অর্থাৎ দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার, মোট ভর 2 কেজি। একটা অক্ষ দণ্ডের এক প্রান্ত দিয়ে গেল, আরেকটা ক্ষেত্রে চিত্র ক্ষয়ের মধ্যে এই অক্ষটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গেল। আমাদেরকে বলছে চিত্র ক এর জড়তার ভ্রামক। আচ্ছা, চিত্র ক এর জড়তার ভ্রামক কত? আচ্ছা, প্রশ্নে বললো চিত্র ক এর জড়তার ভ্রামক I1 এবং চিত্র খ এর জড়তার ভ্রামক I2 হলে I1 এবং I2 এর অনুপাত কত? অর্থাৎ চিত্র ক এর জড়তার ভ্রামকের মান I1, চিত্র খ এর জড়তার ভ্রামকের মান যদি I2 হয়, এই I1 এবং I2 এর অনুপাত কত বের করতে বলছে। অর্থাৎ এইখানে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, তাহলে আমাদেরকে বের করতে বলছে I1 অনুপাত I2 = what? এখন দেখো এটা কোন অক্ষয়? এটা এক প্রান্ত দিয়ে গমনকারী, এটা মধ্যবিন্দু দিয়ে গমনকারী। তো এক প্রান্ত দিয়ে গমনকারীর ক্ষেত্রে আমরা কি জানি? I1 = হবে, আমি একটু আগে সমীকরণটি লিখে দিছি, 1/3 ml²। যেহেতু এটা এক প্রান্ত দিয়ে গমনকারী আর এটা হলো মধ্যবিন্দু দিয়ে গমনকারীর ক্ষেত্রে I2 = হবে 1/12 ml²। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে অনুপাত বের করতে বলছে। তো অনুপাত বের করতে হলে আমাদেরকে ভাগ করতে হবে। আমরা যদি ভাগ করি এখানে I1 / I2,
তাহলে I1 ডিভাইডেড বাই I2 ভাগ করলে ml স্কয়ার কাটা যাবে, তার মানে 1/3 1/12, তাহলে লিখতে পারি 1/3 ইনটু 12/1, তাহলে অ্যানসার হবে 4। অর্থাৎ আমরা লিখতে পারি I1 অনুপাত I2 ইকুয়াল 4 অনুপাত 1। খুব সহজে আমরা এটা বের করতে পারি। আবার আমাদেরকে I2 অনুপাত I1 বের করতে বলতো, তাও বের করতে পারতাম। আমাদেরকে বলতো কে বড়, I1 বড় নাকি I2 বড়, এটাও বের করতে বললো, আমরা বের করতে পারতাম। পরের প্রশ্ন, মানে এটারই এই উদ্দীপকেরই পরের প্রশ্ন বললো যে চিত্র ক্ষয়ের চক্রগতির ব্যাসার্ধ কত। চিত্র ক্ষয়ের, খ মানে হলো এটা চক্রগতির ব্যাসার্ধ, তো চক্রগতির ব্যাসার্ধ অর্থাৎ 2 নং প্রশ্ন, চিত্র ক্ষয়ের চক্রগতির ব্যাসার্ধ কত, তার মানে k ইকুয়াল হলো L/√12, অর্থাৎ L হলো কত মিটার, যেহেতু বলে দিছে দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার, তাহলে 2/√12, তার মানে হলো আমাদের মান হবে 0.577 মিটার, 0.577। আচ্ছা, পরের প্রশ্নে বলল যে 2 গ্রাম ভরের একটি বস্তুকে 10 সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘুরানো হচ্ছে, বস্তুটির জড়তার ভ্রামক কত। জড়তার ভ্রামক বের করতে বলছে, তো জড়তার ভ্রামকের সমীকরণ হলো I ইকুয়াল mr²। খেয়াল করো, 2 গ্রাম ভরের একটি বস্তুকে 10 সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘুরানো হচ্ছে, তার মানে ভরের মান 2 গ্রাম, তার মানে 2 × 10⁻³ সুতার দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার, তার মানে হলো 0.1 হোল স্কয়ার, এখানে মান আসবে 0.00002 কেজি মিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা জড়তার ভ্রামক বের করতে পারতেছি। পরের প্রশ্নে বলছে কি একটি চাকার ভর 6 কেজি, একটি চাকার ভর 6 কেজি এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, চাকাটিতে 3 রেডিয়ান/সেকেন্ড² কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমাদেরকে এখানে টর্ক বের করতে বলছে, তো টর্কের সমীকরণ হলো টাউ ইকুয়াল হলো I আলফা, টাউ ইকুয়াল I আলফা। আমাদের এখানে বলছে যে চাকার ভর দিয়ে দিছে। আচ্ছা, তাহলে এখানে আবার আমরা জানি যে I ইকুয়াল mk² আলফা। খেয়াল করো, শুরুতে জানি কি টাউ ইকুয়াল I আলফা, আমরা জানি I ইকুয়াল mk², এখানে কে হলো চক্রগতির ব্যাসার্ধ আর m হলো ভর। তাহলে চাকার ভর দিয়ে দিছে 6 কেজি, একটি চাকার ভর 6 কেজি এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, তার মানে চক্রগতির ব্যাসার্ধ মান 30 সেন্টিমিটার, তার মানে মিটারে নিয়ে গেলাম আমরা। আচ্ছা, এরপরে দিয়ে দিছে চাকাটিতে 3 রেডিয়ান/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে কত মানে টর্ক প্রয়োগ করতে হবে, তার মানে ত্বরণের মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে 3, তাহলে আমাদের এইখানে 6 × 0.30, আচ্ছা এখানে মান আসবে হচ্ছে 1.62 নিউটন মিটার, এটা হলো টর্কের মান। আচ্ছা, পরের প্রশ্নে কি বললো, পরের প্রশ্নে বলছে যে হাতঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত। হাতঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত, তো হাতঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক আমরা জানি কম্পাঙ্ক ইকুয়াল হলো 1/t, তো মিনিটের কাঁটা বলছে, তো মিনিট মানে হাতঘড়ির ক্ষেত্রে মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত। আমি একটু আগে বলছি সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল, সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল হলো 60 সেকেন্ড, মিনিটের কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল হলো 60 মিনিট, মিনিটকে সেকেন্ডে নিতে হবে। ঘন্টার কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল হলো 12 ঘন্টা। তাহলে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে যদি কম্পাঙ্ক বের করতে বলতো টি এর মান হতো 60 সেকেন্ড, মিনিটের কাঁটার ক্ষেত্রে কম্পাঙ্ক বের করতে বলাতে টি এর মান হবে 60 মিনিট, মিনিটকে সেকেন্ডে নিতে হবে। ঘন্টার কাঁটার ক্ষেত্রে কম্পাঙ্ক বের করতে বললে ঘন্টার কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল হতো 12 ঘন্টা, 12 ঘন্টাকে সেকেন্ডে নিতে হতো। তাহলে আমাদেরকে যেহেতু বলছে কার ক্ষেত্রে মিনিটের কাঁটার ক্ষেত্রে, তার মানে টি এর মান হবে 60 মিনিট, 60 × 60 অর্থাৎ 3600 সেকেন্ড। তাহলে অর্থাৎ f ইকুয়াল হবে 1/3600, তার মানে মান হবে 2.78 × 10⁻⁻4 আর্চ কম্পাঙ্ক। এখানে থেকে আমরা এটা মিনিটের কাঁটার কম্পাঙ্ক বের করছি, এই লজিক অনুসারে আমরা সেকেন্ড এবং ঘন্টার কাঁটার কম্পাঙ্ক বের করতে পারবো। পরের প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে,
এটা একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে তিনটা বস্তু দেওয়া আছে। প্রথম বস্তু M1 ভর 10 কেজি, দ্বিতীয় বস্তু M2 ভর 20 কেজি, তৃতীয় বস্তু ভর M3 15 কেজি। এই বস্তুগুলিকে টানা হচ্ছে 120 নিউটন বলে। প্রথম বস্তুকে টানা হচ্ছে T1 বলে, দ্বিতীয় বস্তুর টান হচ্ছে T2, আর সমগ্র বস্তুর ক্ষেত্রে বল হচ্ছে 120 নিউটন। আমাদেরকে উদ্দীপকে বলল কি? উদ্দীপকে বলছে যে উপরের চিত্র অনুযায়ী অনুভূমিক মসৃণ তলে একটি সরল রেখা বরাবর তিনটি বস্তু উপেক্ষণীয় ভরের দুটি তার দ্বারা পরস্পর যুক্ত আছে। এই যে পরস্পর যুক্ত আছে। আচ্ছা, এবং বল প্রয়োগে টানা হচ্ছে। এই যে বল প্রয়োগে টানা হচ্ছে। সৃষ্ট ত্বরণের মান বের করতে বলছে। প্রশ্নটা হচ্ছে সৃষ্ট ত্বরণের মান কত। তার মানে আমাদেরকে দেখো এখানে F এর মান দেওয়া আছে, তাহলে ত্বরণের সমীকরণ আমরা জানি F ইকুয়াল ma। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি A ইকুয়াল হচ্ছে F/m। এখন F ইকুয়াল ma ইকুয়াল হচ্ছে F/m। F কত? F হলো দেওয়া আছে 120। আচ্ছা, এই যে 120 নিউটন বল প্রয়োগ করা হয়েছে সম্পূর্ণ বস্তুটার উপর। সম্পূর্ণ বস্তু বলতে এখানে তিনটা বস্তুকে বোঝাচ্ছি আমি, অর্থাৎ 25 আর হলো 20, 45 আর হলো 15, অর্থাৎ 60 কেজি ভরের বস্তুর উপর এখানে বল হচ্ছে 120 নিউটন। তাহলে এটা হবে 60। তাহলে আমাদের মান চলে আসলো 2 ms ইনভার্স, অর্থাৎ ত্বরণের মান হবে 2 ms ইনভার্স 2। আচ্ছা, পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরের মধ্যে বলল কি? 2 নম্বরের মধ্যে বলছে T1 এবং T2 এর অনুপাত কত? T1 এবং T2 এর অনুপাত কত? T1 বলে টানা হচ্ছে প্রথম বস্তুকে, T2 বলে কি শুধু দ্বিতীয় বস্তুকে টানা হচ্ছে? না, T2 বলে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু উভয় বস্তুকে টানা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? T1 ইকুয়াল হলো m1a। তাহলে m1 হলো 25, a হলো 2, তার মানে 50 নিউটন। আবার T2 হবে m1 প্লাস m2 ইনটু হলো a। এই দুইটা বস্তুকে T2 বলে টানা হচ্ছে, তার মানে 25 প্লাস হলো 20 ইনটু হলো 2, তার মানে 45 90 নিউটন। আমাদেরকে বলছে T1 এবং T2 এর অনুপাত কত? অনুপাত মানে ভাগ করতে হবে, অর্থাৎ T1/T2 ইকুয়াল হলো 50/90, অর্থাৎ 5/9। সুতরাং T1 অনুপাত T2 ইকুয়াল 5 অনুপাত, অর্থাৎ আমরা এখান থেকে অনুপাতগুলি বের করতে পারবো। ধন্যবাদ। পরের প্রশ্ন বলল ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? এগুলি আমরা করতে পারবো, খুবই সহজ অঙ্ক। ওমেগা ইকুয়াল 2π/t। ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? তো ঘড়ির ঘন্টার কাঁটার যদি আমরা কৌণিক বেগ বের করতে চাই, ওমেগা ইকুয়াল কত? 2π/t। তো আমাদের এইখানে ঘন্টার কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল কত? ঘন্টার কাঁটার ক্ষেত্রে পর্যায়কাল ঘন্টার কাঁটা, হ্যাঁ ঘন্টার কাঁটা, অর্থাৎ ঘন্টার কাঁটা যদি আমরা বলি এইটা হলো ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা 12 থেকে ঘুরে 12তে আসতে কত ঘন্টা লাগে? 12 ঘন্টা সময় লাগে। তার মানে হবে 2π, 12 ঘন্টা, 12 ইনটু কত? 3600, 12 ইনটু 3600 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ আমাদের এখানে ঘন্টার কাঁটার কৌণিক বেগ হবে এটা ওমেগা ইকুয়াল 2π/t। ওমেগা টি এর মান হলো যেহেতু ঘন্টার কাঁটার ক্ষেত্রে হলো 12 ঘন্টা, তাহলে এখানে আমরা 12 ইনটু 3600, এটা হবে 3600। আমরা 12 তো ঘন্টাতে আছে, ঘন্টাকে মিনিটে নিব 60, মিনিটকে আবার সেকেন্ডে নিব 60 মানে হলো 3600। আচ্ছা, পরের প্রশ্ন হলো একটি পথের এ ও বি দুটি স্থানে যথাক্রমে 25 মিটার এবং 36 মিটার ব্যাসার্ধের বাঁকের প্রত্যেকটির ব্যাংকিং কোণ 10 ডিগ্রি। তার মানে ব্যাসার্ধ দেওয়া আছে দুইটা, একটা 25 মিটার একটা 36 মিটার। পথটির প্রস্থ 80 সেন্টিমিটার। এটা উদ্দীপক। প্রথম প্রশ্ন, এই স্থানে বাঁকের ভিতরের পার্শ্ব থেকে বাইরের পার্শ্ব কতটুকু উঁচু হবে? অর্থাৎ উচ্চতা বের করতে বলছে, এইচ বের করতে বলছে। তাহলে আমরা জানি যে sin θ ইকুয়াল হলো h/d, তার মানে h ইকুয়াল d sin θ, h ইকুয়াল d sin θ। পথটির প্রশস্ততা বলছে 80 সেন্টিমিটার, তার মানে 0.80 sin θ। ব্যাংকিং কোণ বলা আছে 10 ডিগ্রি, 10, তার মানে 0.138 মিটার এই উচ্চতা, অর্থাৎ ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত 0.138 মিটার উঁচু। পরের প্রশ্নে বলছে কি? পরের প্রশ্নে বলছে হচ্ছে বাঁক দুটিতে গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত? বাঁক দুটিতে গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত কত?
তো আমরা জানি কি, আমরা জানি tan থিটা ইকুয়াল হলো v স্কয়ার বাই rg। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে হবে VA RA, আবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হবে কি tan থিটা ইকুয়াল হলো v স্কয়ার b বাই rbg। এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি v স্কয়ার a ইকুয়াল rg tan থিটা, আবার এখান থেকে কি লিখতে পারি v স্কয়ার b ইকুয়াল rbg tan থিটা। আমাদেরকে কি বের করতে বলছে, ভাগ দুটিতে গাড়ির সর্বোচ্চ গতিবেগের অনুপাত, অনুপাত মানে ভাগ, আর মানে এখানে v স্কয়ার a বাই হলো কত v স্কয়ার b। আমরা যদি ভাগ করি g tan থিটা বাদ যাবে, তাহলে রইল ra বাই rb, তাহলে va বাই vb ইকুয়াল রুট ওভার অফ ra বাই rb। তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে দুইটা, এ ও বি স্থানে যথাক্রমে 25 মিটার ও 36 মিটার, তার মানে আর এর মান 25, আর এর মান 25, আর বি এর মান 36। তার মানে আমরা লিখতে পারি যে VA বাই VB ইকুয়াল হবে 5/6, 25 শর্ট করাতে 5/6। সুতরাং VA অনুপাত VB ইকুয়াল 5/6, অর্থাৎ বাদ দুটিতে সর্বোচ্চ গতিবেগের অনুপাত হবে 5/6। ধন্যবাদ। পরের প্রশ্ন হলো একটি চাকার ভর 10 কেজি, একটি চাকার ভর 10 কেজি, চাকাটির চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, এর জড়তার ভ্রামক কত? খুবই সহজ, তাহলে আমরা বলতে পারি যে I ইকুয়াল mk স্কয়ার, ভর দেওয়া আছে 10 কেজি, 10 চক্রগতির ব্যাসার্ধ 0.5 স্কয়ার, তার মানে হবে 2.5 কেজি মিটার স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে চাকার ভর দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা জানি I ইকুয়াল হলো mk স্কয়ার, তার মানে এই লজিক অনুসারে এটা করে ফেলতে পারি আমরা। পরের প্রশ্ন হলো একটি চাকার জড়তার ভ্রামক, একটি চাকার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার, চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে? কত টর্ক? টর্ক মানে হলো টাউ, টাউ মানে হলো I আলফা। কি দেওয়া আছে? জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার, 10 আলফা, আলফা অর্থাৎ আমাদের এখানে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ, তার মানে 10, তাহলে 10 100 নিউটন মিটার, অর্থাৎ টাউ ইকুয়াল 100 নিউটন মিটার। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলছে 50 মিটার ব্যাসার্ধের, 50 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালানোর সময় আরোহীর নতিকোণ কত? তো নতিকোণ মানে হলো এখানে আমাদের ব্যাংকিং কোণ বের করতে বলছে, আরোহীর নতিকোণ কত? ব্যাংকিং কোণ বের করতে বলছে, তার মানে tan থিটা ইকুয়াল হলো v স্কয়ার বাই rg। তাহলে আমাদের v এর মান 50, v এর মান বললো কত? 9.8। আমরা এখান থেকে তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল tan ইনভার্স 1 v স্কয়ার, v এর মান হলো 9.8 হোল স্কয়ার, ব্যাসার্ধ দেওয়া আছে 50, g এর মান হলো 9.8। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের থিটা এর মান আসবে 11.08 ডিগ্রি, তার মানে আরোহীর নতিকোণ অর্থাৎ আরোহীর ব্যাংকিং কোণের মান হলো 11.08 ডিগ্রি। পরের প্রশ্ন, পরের প্রশ্নের মধ্যে বলছে যে একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? তো আমরা কি জানি? আমরা জানি যে ওমেগা ইকুয়াল 2π/t। এখন সেকেন্ড ওমেগা s, ওমেগা m মিনিট, ওমেগা আওয়ার ইকুয়াল কত? ইকুয়াল হলো আমরা লিখতে পারি 2π। সেকেন্ডের ক্ষেত্রে t এর মান 60 সেকেন্ড, আচ্ছা অনুপাত 2π। ঘন্টার ক্ষেত্রে হবে 3600, ঘন্টার ক্ষেত্রে হলো 3600, আচ্ছা মিনিটের ক্ষেত্রে সরি সেকেন্ডের ক্ষেত্রে হবে 60, মিনিটের ক্ষেত্রে হবে 3600, আর ঘন্টার ক্ষেত্রে 2π, ঘন্টার ক্ষেত্রে হলো 43200,
অর্থাৎ আমরা যখন এটাকে 12 ঘন্টাকে সেকেন্ডের ঘন্টার ক্ষেত্রে টি এর মান হলো 12 ঘন্টা, এই 12 ঘন্টাকে আমরা এটাকে সেকেন্ডে নিয়ে নিছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে এই যে 2 পাই বাদ দেই, থাকতেছে 1/60 অনুপাত 1/3600 অনুপাত 1/43200। আচ্ছা, এখন আমরা পুরো রাশিটাকে 43,200 দ্বারা গুণ করি। 43,200 দ্বারা যদি গুণ করি অর্থাৎ 43,200 ডিভাইডেড বাই 60, আবার হলো 43,200 ডিভাইডেড বাই 3600, আবার হলো এখানে 43,200 ডিভাইডেড বাই 43,200। তাহলে এইখানে যদি আমরা 43,200 কে 60 দ্বারা ভাগ করি তাহলে হবে 720, এই ক্ষেত্রে হবে 12, এই ক্ষেত্রে হবে 1। তাহলে দেখা গেল কি, দেখা গেল যে এইখানে আমাদের ওমেগার মান আসতেছে 720 অনুপাত 12 অনুপাত হচ্ছে 1। তার মানে সেকেন্ডের কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটার ক্ষেত্রে কৌণিক বেগের অনুপাত হলো 720 অনুপাত 12 অনুপাত 1। ধন্যবাদ। তো তোমাদের কিন্তু মূলত এখান থেকে এই টাইপের অঙ্কগুলি কিন্তু বেশি বেশি করে পরীক্ষা আসে। তো তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে করো, ক্লাসের খুঁটিনাটি বিষয়গুলো যদি মাথায় রাখতে পারো, তাহলে পরীক্ষার প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। তো আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।